আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এই অধ্যায়ে মূলত 4 ধরনের গাণিতিক সমস্যা পাওয়া যায়। আমরা প্রথমেই সেগুলো সম্পর্কে জানব। প্রথমটি হচ্ছে অর্ধায়ু সংক্রান্ত গাণিতিক সমস্যা। অর্ধায়ু সংক্রান্ত গাণিতিক সমস্যা, এটা হচ্ছে প্রথম প্রকার। দ্বিতীয় হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ সংক্রান্ত কণা বিচ্ছুরণ সংক্রান্ত। তৃতীয়টি হচ্ছে বেটা কণা বা বিটা কণা বিচ্ছুরণ সংক্রান্ত। আর চতুর্থটি হচ্ছে আলফা, বেটা ও গামা, এই তিনটি কণারই বিচ্ছুরণ সংক্রান্ত সমস্যা। তো এখানে আমরা এই প্রতিটি বিষয় কিন্তু নতুন পাঠ্য বইতে দেওয়া হয়েছে। এই গাণিতিক সমস্যাগুলো আগের বইগুলোতে আলোচনা ছিল, কিন্তু গাণিতিক সমস্যা ছিল না। কিন্তু এবারে বইটি যেহেতু অনেক আধুনিক একটি বই, আমি আমার ইউটিউব চ্যানেলে এই বইটির একটা রিভিউ দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিভিউ উইথ দিহান। তোমরা চাইলে ওই চ্যানেল থেকে তোমাদের ক্লাস 9-10 যে পদার্থবিজ্ঞান বইটি রয়েছে সে বইটির একটি রিভিউ দিয়েছি আমি, সেই রিভিউটি দেখতে পারো তোমরা চাইলে। তো সেখানে আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে তোমাদের নতুন বইটি কিন্তু অনেক বেশি আধুনিক এবং যুগোপযোগী। কারণ বর্তমানের পদার্থবিজ্ঞান দাঁড়িয়েই আছে ইলেকট্রনিক্সের উপর এবং মডার্ন ফিজিক্সের উপর, অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের উপর। কিন্তু তোমাদের পাঠ্য বইতে দেখা গিয়েছে অন্য ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান নিয়ে কোনো আলোচনাই করা হয়নি। আগের বইগুলোর কথা বলছি। তো এটা কিন্তু আসলে যুগোপযোগী কোনো বই ছিল না। এগুলো এখনকার যুগের সাথে তাল মিলাতে আমাদেরকে ইলেকট্রনিক্স এবং আধুনিক পদার্থবিজ্ঞান সম্পর্কে জানতে হবে। তো আজকে আমরা এই 4টি টাইপের অঙ্ক সলভ করব। প্রথমে আমরা অর্ধায়ু সংক্রান্ত সমস্যাগুলি সলভ করব। প্রথমে আমাদেরকে বুঝতে হবে অর্ধায়ু বলতে বোঝায় কি। ধরে নাও আমি যদি বলি এখানে, ধরে নাও আর কি, এখানে 100 গ্রাম কার্বন আছে। এখন যদি আমি বলি কার্বনের অর্ধায়ু x বছর, আমি বলছি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, কার্বনের অর্ধায়ু x বছর। কার্বনের অর্ধায়ু ইকুয়ালস x বছর। এটার মানে কি? ঠিক আছে, এটার মানে হচ্ছে x বছর পর কার্বন আইসোটোপ থেকে, কার্বন আমি ধরে নিচ্ছি এটা কার্বন 14 আইসোটোপ, কার্বন 14 আইসোটোপ থেকে এর অর্ধেক ভর বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে, x বছর পর, ঠিক x বছর পরে কার্বন 14 এর ভর অবশিষ্ট থাকবে, তাহলে x বছর পর কার্বন 14 এর ভর অবশিষ্ট থাকবে, আমাদের কার্বন আছে কতটুকু, 100 গ্রাম নিয়েছি আমরা কার্বন। তাহলে কার্বনের যত ভর আছে একে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 50 গ্রাম। এরপর যদি আমি বলি 2x বছর পর কার্বন 14 এর কতটুকু ভর অবশিষ্ট থাকবে, ঠিক আছে, যতটুকু বের হয়ে যাবে তার বাকিটা কিন্তু অবশিষ্ট থাকবে। তো আমরা যেটা বের করি সেটা হচ্ছে মূলত অবশিষ্ট থাকবে কতটুকু সেটা বের করছি আমরা। তাহলে 2x যদি আমি বলি, তাহলে সিম্পলি যে ব্যাপারটা ঘটবে,
এখানে নিচে আরেকটা 2 গুণ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে যত বাড়বে ততগুলো 2 গুণ হবে, বাকি সব কিছুই একই থাকবে। ঠিক আছে, আমরা আরও কিছু উদাহরণ দিই। এবার আমরা গাণিতিক সমস্যা একটা সলভ করি, তাহলে আমরা ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। গাণিতিক সমস্যা শুরু করবার পূর্বে আমরা অর্ধায়ু সংক্রান্ত একটি মিসকনসেপশন সম্পর্কে জানবো। মিসকনসেপশনটি কি দেখো তোমরা। ধরো না, আমি বললাম আগের উদাহরণটাই ধরো, কার্বন 14-এর অর্ধায়ু, এটা কিন্তু আমি আনএনিমাসলি নিচ্ছি, ঠিক আছে, র্যান্ডমলি নিচ্ছি। কার্বন 14 অর্ধায়ু 100 বছর না, ধরে নিচ্ছি 100 বছর। ঠিক আছে, এর আগে নিয়েছিলাম 1 বছর, এখন নিলাম 100 বছর। আমাদের কার্বন 14 আছে, আমাদের কাছে আছে, আমাদের কাছে আছে ধরে নাও 100 গ্রামই, 100 গ্রামই আছে। তো এখন একটু আগে আমি যে কথাটা বলছিলাম, অর্ধায়ুর মানে হচ্ছে যত বছর অর্ধায়ু তত বছর পর পর যতটুকু ভর থাকবে কোনো একটি পরমাণুর, পরমাণু বলতে পরমাণুর নিউক্লিয়াসের, ততটুকু তত হারে কমতে থাকবে, অর্ধেক করে কমতে থাকবে। ঠিক আছে, এখন তার মানে কি, মনে করো যে এখানে যে বললাম 100 বছর হচ্ছে কার্বন 14-এর অর্ধায়ু, কার্বন 14 আছে 100 গ্রাম, তার মানে 100 বছর পর, 100 বছর পর কার্বন 14 অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে, এটা হচ্ছে 100 গ্রাম। আমার কাছে কার্বন 14 আছে 100 গ্রাম, ডিভাইডেড বাই 2, 50 গ্রাম। তো এখন আমাদের যে মিসকনসেপশন সেটা হচ্ছে কার্বন 14-এর অর্ধায়ু হচ্ছে 100 গ্রাম। তো একবার যেহেতু অর্ধেক হয়েছে, মানে 100 থেকে 50 হয়েছে, তাহলে কি পরের বার যখন আমি 100 বছর পর আবার কার্বন 14-এর ডাটা নিব, তখন কি কার্বন 14 থাকবে না আর? যেহেতু এখানে 50 কমে গিয়েছে, পরের বারে কি 50 কমবে? ঠিক আছে, তাহলে অনেকেই করে কি, এখানে আমি বললাম যে 100 বছর পর কার্বন 14 অবশেষে থাকবে 50 গ্রাম, বলে রাখলাম, আমি একটা জিনিস বললাম। তো যখন প্রশ্নে বলবে 200 বছর পর কার্বন 14 অবশিষ্ট কতটুকু থাকবে, তারা যেই কাজটা করে, যেহেতু আমি এখানে, তারা এখানে কিন্তু আমরা ভাগ করেছি 2 দিয়ে, অনেকে ভাবতে পারে আমরা 100 থেকে 50 বিয়োগ দিয়েছি। তো যখন এই মিসকনসেপশন রাখে, এই ভুল ধারণা রাখে, তখন তারা করে কি 50 বিয়োগ 50 লিখে দেয় ইকুয়ালস 0 গ্রাম। কিন্তু এটা কিন্তু একটা টোটালি মিসকনসেপশন। অর্ধায়ুর মানেই হচ্ছে, যদি আমি বলি একটু আগে যেটা বললাম, কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস বা আইসোটোপের অর্ধায়ু হচ্ছে 1 বছর, এর মানে হচ্ছে 1 বছর পর এক্স্যাক্টলি বর্তমানে তার যে ভর আছে, 1 বছর পর তার অর্ধেক ভর অবশিষ্ট থাকবে। তো আমরা মিসকনসেপশন সম্পর্কে জানলাম, এবার আমরা অঙ্কে চলে যাব সরাসরি, স্ট্রেইট আমরা অঙ্কে চলে যাই। একটা অঙ্ক দিচ্ছি আমি, আচ্ছা এটা হচ্ছে টাইপ 1 অঙ্ক, এটা হচ্ছে অর্ধায়ু সংক্রান্ত অঙ্ক। আমাদের অঙ্কটি হচ্ছে এরকম, রেডনের অর্ধায়ু, রেডনের অর্ধায়ু, অর্ধায়ু 1600 বছর। ঠিক আছে, ওয়াই দিয়ে আমি বুঝাচ্ছি ইয়ার, বছর। এর 1/4 অংশ অবশিষ্ট আছে, এর 1/4 অংশ অবশিষ্ট আছে, অবশিষ্ট আছে। তাহলে এই রেডনের নমুনাটির বয়স কত? তাহলে
রেডনের এই নমুনাটির অর্ধায়ু কত? দুঃখিত, এই নমুনাটির বয়স কত? আমরা এখানে বয়স বের করব। অর্ধায়ু তো 1600 বছর, বয়স কত? তোমরা প্রথমেই ভিডিওটা একটু পজ করে এটা একটু চিন্তা করার চেষ্টা করো, তারপর ভিডিও কন্টিনিউ করো, আমি সলিউশন দেখিয়ে দিচ্ছি। আমরা জানি কোনো একটি পরমাণুর অর্ধায়ু বলতে বোঝায় ওই পরমাণুর, ওই নমুনার যতটুকু ভর আছে, যত অর্ধায়ু যত বছর, তত বছর পর ওই নমুনার যত ভর আছে তার অর্ধেক ভর অবশিষ্ট থাকবে। এখানে বলছে কি 1/4 অংশ অবশিষ্ট আছে। আচ্ছা, আমরা এই অঙ্কটা একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে রেডনের অর্ধায়ু 1600 বছর, এর 1/4 অংশ অবশিষ্ট আছে। তাহলে রেডনের এই নমুনাটির বয়স কত? তাইলে আমরা জানি হাফ অংশ অবশিষ্ট থাকবে কত বছর পর? হাফ অংশ অবশিষ্ট থাকবে 1600 বছর পর। তাহলে হাফ ইন্টু হাফ অংশ অবশিষ্ট থাকবে। হাফ ইন্টু হাফ লিখলাম কেন? হাফ ইন্টু হাফ মানে হচ্ছে 1/4, এই জন্য। তাহলে হাফ ইন্টু হাফ অংশ অবশিষ্ট থাকবে কত বছর পর? 1600 ইন্টু 2 বছর পর, 3200 বছর পর। তাহলে আমরা যে নমুনাটি নিয়েছি সেটি বয়স কত? 3200 বছর। এটি ছিল আমাদের টাইপ 1-এর একেবারে বেসিক একটি অঙ্ক। আমাদের এবার অঙ্কটি হচ্ছে এরকম, কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু হচ্ছে 24 ঘন্টা। মৌলটির নমুনার পরিমাণ যদি 100 গ্রাম হয়, তাহলে 3 দিন পরে কি পরিমাণ নমুনা বিদ্যমান থাকবে? আমরা আগের অঙ্কটির মতন এটাকে সলভ করার চেষ্টা করব। এটা একেবারে বেসিক কনসেপ্টের অঙ্ক এবং এটা অবজেক্টিভে মাস্ট আসবে, লিখে রাখো এটা, অবজেক্টিভে মাস্ট আসবে। সুতরাং এটা এই টাইপের অঙ্ক যত বেশি পারবা সলভ করবা, ঠিক আছে? আগে শিখো, তারপর সলভ করবা ইচ্ছা মতো। আমাদের প্র্যাকটিস বুক আছে, অনেক ধরনের গাইড আছে, সেখান থেকে তোমরা সলভ করতে পারো। আমরা অঙ্কটা একটু দেখি। অর্ধায়ু বলা হয়েছে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা পর মোলটির নমুনার পরিমাণ কতটুকু হবে? কতটুকু অবশিষ্ট থাকবে? 100 গ্রাম ডিভাইডেড বাই 2, 50 গ্রাম। তাহলে 24 ঘন্টা মানে হচ্ছে একদিন। একদিন পর নমুনা অবশিষ্ট থাকে যতটুকু ছিল তার অর্ধেক, ইকুয়ালস 50 গ্রাম। তাইলে 2 দিন পর নমুনা অবশিষ্ট থাকবে 100 নয়, যতটুকু ছিল হচ্ছে 50 গ্রাম। 50 ডিভাইডেড বাই 2 গ্রাম ইকুয়ালস 25 গ্রাম। তাহলে 3 দিন পর অবশিষ্ট থাকবে কত? 25 ডিভাইডেড বাই 2 গ্রাম ইকুয়ালস 12.5 গ্রাম। এইটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? খুব সিম্পল, ঠিক আছে? অবজেক্টিভের সময় আমরা আসলে দেখা যায় যে খেই হারিয়ে ফেলি, খুব ভয় পেয়ে যাই। এই জন্য এই টাইপের অঙ্ক আমরা খুব ভুলছো। এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখা যাবে যে তুমি অঙ্কটা পারবা। আর এই অঙ্কটার প্রবলেম হচ্ছে এটা এত ট্রিকি জিনিস যে একটু ভুল করলেই ভুল হয়ে যায়। আমরা ভাবি যে আমার উত্তরটা হয়ে গেছে, খুব খুশি হয়ে বাসায় চলে আসি। পরে দেখা যায় যে যখন উত্তরটা মিলাই বা আবারও প্রশ্নটার চিন্তা করি বাসায় এসে, তখন দেখা যায় যে আমার অঙ্কটা ভুল হয়েছে। সো এটা একটু ঠান্ডা মাথায় সলভ করতে হবে। এবার আমরা তোমাদের বইয়েরই একটা অঙ্ক, অনুশীলনী অঙ্ক, সেটা সলভ করব। তারপর আমরা পরের টাইপে চলে যাব। এই টাইপের অঙ্ক আপাতত শেষ হয়ে যাবে। 3টা অঙ্ক আমরা করলাম, মানে এখন আরেকটা অঙ্ক করব।
তোমাদের বইয়ের অঙ্কটি। তোমাদের বইয়ের প্রশ্নটি হচ্ছে এরকম, একটি জীবাশ্মতে কার্বন 14 যতটুকু থাকার কথা তার 1/16 অংশ আছে। অর্থাৎ প্রথমে যত ছিল তার 1/16 অংশ আছে। তাহলে জীবাশ্মটি কত বছর পুরনো? এটা হচ্ছে আমাদের প্রবলেমটি। তো এখানে আমাদেরকে প্রশ্নে একটা ত্রুটি আছে। ত্রুটিটা হচ্ছে C14 এর অর্ধায়ু কত সেটা আমাদেরকে বলে দেওয়া হয়নি। কিন্তু মনে রাখবা, তোমার পরীক্ষার প্রশ্ন অবশ্যই বলে দিবে C14 এর অর্ধায়ু কত। তো যেহেতু এখানে অর্ধায়ু কত এটা বলে নাই, এবং পদার্থবিজ্ঞান কাউকে মুখস্থ করতে বলে না যে C14 এর অর্ধায়ু কত, এভাবে যদি তুমি প্রত্যেকটা মৌলের, প্রত্যেকটা আইসোটোপের অর্ধায়ু সংখ্যা মুখস্থ করতে থাকো, তুমি আর বেঁচে থাকতে পারবে না। সো এই অঙ্কটা আমি দেখছি, অনেকগুলো গাইড দেখছি আমি, সেখানে তারা এক্স্যাক্টলি যে মান, সেই মান ধরে করছে। তো আমরা সেভাবে করব না, কারণ আমরা মুখস্থবিদ্যাকে কখনোই প্রশ্রয় দেই না। তো এক্স্যাক্টলি এখানে যে কাজটা করব, আমি ধরে নিব C14 এর অর্ধায়ু ইকুয়ালস x বছর। তাহলে হাফ অংশ অবশিষ্ট থাকে x বছর পরে। তাহলে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 মানে 1/4 ইন্টু 1/2 মানে 1/8 ইন্টু 1/2 ইকুয়ালস 1/16। আমাদেরকে বলে দেওয়া হচ্ছে 1/16 অংশ অবশিষ্ট রয়েছে। তো আমি এখানে কতবার গুণ করলাম? 3 বার গুণ করেছি। তাহলে এক্স্যাক্টলি x ইন্টু, এখানে আমি 2-3 বার গুণ করেছি, 2-কে 3 বার গুণ করেছি, 2 ইন্টু 3 বছর পর আমরা আমাদের এত অংশ অবশিষ্ট থাকবে। তাহলে কত হবে সেটা? 3 × 6 6x বছর। তো তোমাদের গাইডগুলোতে দেখবা যে এখানে x এর একটা মান ধরে নিছে ওরা, মানে ধরে নিছে বলতে কি, এটাকে এক্স্যাক্ট একটা মান। সো এরকম এক্স্যাক্ট মান তোমার মুখস্থ রাখার মানে সম্ভবই না কারোর পক্ষে। এরকম C14 আছে, সি এরই আরও অনেকগুলো আছে, C12 আছে, C13 আছে, C11 আছে। তো এতগুলো অর্ধায়ু মুখস্থ রাখা পৃথিবীর কোনো মহামানবের পক্ষে সম্ভব বলে আমার মনে হয় না। সো আমরা অঙ্কটা এভাবে করছি। তো যখন তুমি যদি জানো এক্স এর মান কত, তখন জাস্ট এক্স এর জায়গায় সেটা বসিয়ে দিবে, আর কিচ্ছু না। ঠিক আছে? সো আমাদের অর্ধায়ু সংক্রান্ত সমস্যা আপাতত শেষ। তারপরও যদি কোনো প্রবলেম থাকে, আমাদের লাইভ সেশন হবে, তখন তোমরা জানাতে পারো, কিংবা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো। এই ভিডিওটা আসলে একটা ডেমো ভিডিও, আমাদের কোর্সের একটা ডেমো ভিডিও। আমরা পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যাগুলো নিয়ে একটা কোর্স করাবো ক্লাস 19-এর, সেটার একটা ডেমো ভিডিও। সো তোমরা চাইলে এই ডেমো ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো। এটা সবার জন্য ফ্রি থাকছে এই ভিডিওটা। ফেসবুক পেজ থেকে দেওয়া হবে, আমাদের হিক্সিনো সায়েন্স ক্লাবের সায়েন্স সোসাইটির, আবার হিক্সিনো সায়েন্স সোসাইটির ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হবে। সো তোমরা সেখানে কমেন্ট করলে যে কেউ না কেউ রিপ্লাই দিবে, আমিও রিপ্লাই দিতে পারি। সো আপাতত আমাদের অর্ধায়ুর অঙ্কগুলো শেষ। এবার আমরা আলফা কণা বিচ্ছুরণ অঙ্কতে চলে যাব। প্রথমে আমরা অঙ্কটি দেখি। অঙ্কটি হচ্ছে এই ধরনের একটা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে? একটা জাস্ট সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা মিনিং আগে বুঝতে হবে আমাদেরকে। এই সমীকরণটা এভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি। এ হচ্ছে একটি পরমাণু, তার পারমাণবিক সংখ্যা 84,
পারমাণবিক ভর সংখ্যা 218। এখান থেকে এই পরমাণু থেকে যখন আমি আলফা কণাকে বের করে দিব, ঠিক আছে, এই কণা থেকে আমি আলফা কণাকে বের করে দিব, তখন নতুন একটা পরমাণু তৈরি হবে, সেটি হচ্ছে বি। আমাকে বলা হয়েছে এই বি এর পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক ভর সংখ্যা কত, আমাকে সেটা বের করতে হবে। তো এখানে জাস্ট একটা নোট লিখে রাখবা, নোট, অ্যালফা কণা কোনো পরমাণু থেকে বের হয়ে গেলে, কোনো পরমাণু থেকে বের হয়ে গেলে পারমাণবিক সংখ্যা, আমি সংক্ষেপে লিখছি, পারমাণবিক সংখ্যা 2 হ্রাস পায় এবং পারমাণবিক ভর সংখ্যা 4 হ্রাস পায়। এটার কারণ হচ্ছে অ্যালফা কণা মানে হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস। অ্যালফা কণা মানে কি, সিম্পলি একটা হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা কত থাকে, আমি যদি একটা হিলিয়াম পরমাণু নেই, এখানে দেখো হিলিয়াম নিলাম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, 2টা প্রোটন থাকে, আর পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 4। এক্স্যাক্টলি এই কারণেই আমি যখন মনে করো একটা পরমাণু থেকে, ধরে নাও তুমি, আমি অ্যালফা কণা বা হিলিয়াম নিউক্লিয়াসকে বের করে দিচ্ছি, হিলিয়াম পরমাণুকে বের করে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু পারমাণু, ওই যে প্রথম পরমাণুটা যার থেকে আমি অ্যালফা কণা বের করে দিচ্ছি তার পারমাণবিক সংখ্যা 2 কমবে, পারমাণবিক ভর সংখ্যা 4 কমবে। তাহলে আমি এই জায়গাটা একটু মুছে দিই, তাহলে আমাদের x ইকুয়ালস কত হবে, x মানে হচ্ছে নতুন পরমাণুটা পারমাণবিক সংখ্যা। তাহলে আগের পরমাণু পারমাণবিক সংখ্যা ছিল 84, যেহেতু আমি আলফা কণাকে বের করে দিছি, পারমাণবিক সংখ্যা 2টি কমে যাবে, তাহলে এক্স্যাক্টলি পারমাণবিক সংখ্যা হবে 82। আর y হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, তাহলে পারমাণবিক ভর সংখ্যা কমবে কত, 4, 218 বিয়োগ 4 মানে 214। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ছিল একেবারে সিম্পল ধরনের একটা অঙ্ক। এবার আমরা বেটা কোণার দিকে যাব, বেটা কোণার অঙ্কগুলো করব। বেটা কোণা এখানে একটা -1 থাকে, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা আমরা যেখানে লিখি সেখানে একটা -1 থাকে, পারমাণবিক ভর সংখ্যার জায়গায় 0 থাকে। তো এটা একটু অদ্ভুত ধরনের ব্যাপার আসলে, যে পারমাণবিক সংখ্যা মাইনাস কিভাবে হয়, ঠিক আছে। তো এটা তোমরা পদার্থবিজ্ঞানের তত্ত্বীয় অংশে অবশ্যই পড়বা। যখন একটা বেটা কণাকে কোনো একটা নিউক্লিয়াস থেকে বের করে দেওয়া হয়, তখন যে জিনিসটা ঘটে এটা একটু নোট করে রাখো। বেটা কণা বের হয়ে গেলে পারমাণবিক সংখ্যা একবারে কেন বাড়ে সেটা তোমরা থিওরিটিক্যাল ফিজিক্সে জানবা, ঠিক আছে, তত্ত্বীয় পদার্থবিজ্ঞানে তোমরা সেটা জানবা। আমার যতটুকু মনে হয় তোমাদের ক্লাস 9-10 বইতে সেটা আলোচনা করা হয় নাই, তো আমাদের অতটুকু জানা দরকার নেই। আমরা শুধু জেনে রাখবো যখন কোনো একটা নিউক্লিয়াস থেকে বা কোনো একটা পরমাণু থেকে বেটা কণা বের হয়ে যায়, তখন পারমাণবিক সংখ্যা 1 বাড়ে, কিন্তু ভর সংখ্যা একই থাকে, একই থাকে। এই বিষয়টা একটু নোট করে রাখো, তাহলে পরের অংশটি বোঝাতে আমার সহজ হবে। এবং পরে আমরা একটা অঙ্ক করব, একটা প্রবলেম সলভ করব। এরপরে গিয়ে আমরা আলফা কণা বেটা কণা দুইটা একসাথে মিক্সড করে একটা প্রবলেম সলভ করব। তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে যত রকম অঙ্ক আসা সম্ভব, আই এক্সপেক্ট তোমরা সব অঙ্ক পারবা।
ঠিক আছে, তো এটা একটু নোট করো, জাস্ট নোট করো এটা। এই বিষয়গুলো আসলে বইতে এক্স্যাক্টলি দেওয়া নাই, এটা হচ্ছে প্রবলেমটা। ঠিক আছে, এক্স্যাক্টলি এই ধরনের অঙ্ক বইতে দেওয়া নাই, কিন্তু অনুশীলনীতে আবার একটা দুটো দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, অঙ্কটি একটু খেয়াল করো। অঙ্কটিতে কি হয়েছে, সিম্পলি আমি যদি আগের অঙ্কটার মতন এক্সকে এই পাশে নিয়ে আসতাম, তাহলে বোঝা যেত যে এই পি পরমাণু থেকে যে কোনো একটা কিছুকে বাদ দিয়ে দেওয়ার পর আমরা আরেকটা নতুন পরমাণু পেয়েছি কিউ। কিউ পারমাণবিক এবং পি পরমাণুর মধ্যে ডিফারেন্সটা কি? এদের পারমাণবিক ভর সংখ্যা কিন্তু সেম, শুধু পারমাণবিক সংখ্যা এক বেড়ে গিয়েছে। 81 প্লাস 1 88 প্লাস 1 ইকুয়ালস 89। পারমাণবিক সংখ্যা এক বেড়ে গিয়েছে। তো পারমাণবিক সংখ্যা এক কখন বাড়ে? যখন বেটা কণা নিঃসৃত হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? x ইকুয়ালস বেটা। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক আসে। বেটার অঙ্কগুলো খুব সহজ, খুব ইজিলি বোঝা যায়। আমাদের লাস্ট টাইপের যে অঙ্কগুলো বা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ আমি বলি এগুলোকে, সেটা হচ্ছে অ্যালফা এবং বেটা দুইটাই থাকবে। তো এখানে খেয়াল করো যে বিষয়টা হচ্ছে, এই নিউক্লিয়াস থেকে অ্যালফা কোণাও বেরিয়ে গিয়েছে, বেটা কোণাও বেরিয়ে গিয়েছে। তাই আমাদেরকে দুটোকে ক্যালকুলেশনে আনতে হবে। তাহলে আমার আলফা কোণা বেরিয়েছে 5টি, আলফা কোণা বেরিয়েছে 5টি। তাহলে আমাদের অ্যালফা কোণার সূত্র অনুযায়ী পারমাণবিক সংখ্যা কমবে, পারমাণবিক সংখ্যা কমবে 5 ইন্টু 2। এখন 5 ইন্টু 2 কেন হলো, তাই না? কারণ একটা অ্যালফা কণা যদি বেরিয়ে যেত, আমার পারমাণবিক সংখ্যা কমতো 2টি। একটা আলফা কণা বেরোলে পারমাণবিক সংখ্যা কমবে 2টি। তাহলে যখন 5টি আলফা কণা বেরোবে, স্বাভাবিকভাবে সেখানে 5 গুণ হবে, তাহলে 10টি বেরোবে। পারমাণবিক ভর সংখ্যা কমবে, একটির ক্ষেত্রে কমে 4, তাহলে 5টির ক্ষেত্রে কমবে 5 ইন্টু 4টি মানে 20টি। আমার ক্যালকুলেশন এখানে শেষ নাকি? না, এখনো আছে। আর বেটা কোণা দেখতে হবে। বেটা কোণার ক্ষেত্রে বেটা কোণার চিত্রটা ইয়াটা একটু মনে রাখবা, প্রতীকটা বাম দিকে -1 উপরে 0। ঠিক আছে, আচ্ছা, বেটা কোণা বেরিয়েছে 3টি। তো বেটা কোণা একটি বেরোলে আমার পারমাণবিক সংখ্যা 1 বাড়ে। 3টি বেরোলে পারমাণবিক সংখ্যা কয়টি বাড়বে? 3টি বাড়বে। তাহলে পারমাণবিক সংখ্যা বাড়বে ইকুয়ালস 3টি। এবার আমাকে সবগুলোকে একটা কম্বিনেশনে আনতে হবে। তাহলে যে কাজটা আমি করতে পারি, খেয়াল করো, আমার পারমাণবিক ভর সংখ্যা কমবে 20টি, এটা ক্লিয়ার। পারমাণবিক ভর সংখ্যা যদি 20টি কমে, 224 বিয়োগ 20, 224 বিয়োগ 20 ইকুয়ালস কত আসে? এখানে 4, এখানে 0, 204। তার মানে আমার x ইকুয়ালস কত হবে? 204। আমি একটা উত্তর পেয়ে গেছি। এখন y বের করতে হবে আমাকে, তাই না? y বের করতে হবে। y আমি যেভাবে বের করব, আমি ভর সংখ্যার ব্যাপারটা মুছি দিই এখানে, এটা দরকার নেই আর আমাদের। ভর সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন দেখো, আমার পারমাণবিক সংখ্যা কমবে 10টি, বাড়বে 3টি। কমবে 10টি, বাড়বে 3টি। কিভাবে বের করবো? 94, এটা হচ্ছে আমার
প্রাথমিক পারমাণবিক সংখ্যা কমবে 10টি, তাহলে কত হলো 84, 84 বাড়বে 3টি, 84 যোগ 3 87, তার ফাইনালি আমার পারমাণবিক সংখ্যা হবে 87, তাহলে y ইকুয়ালস হবে 87। তো এই টাইপগুলোর বাহিরে ক্লাস 9-10-এর পরীক্ষা আসার মতন আমি কোনো টাইপ দেখিনি এই অধ্যায়ের উপর, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের উপর। তো তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে, আজকে যে টাইপগুলো দেখালাম আমি অঙ্কগুলো, এই অঙ্কগুলোর বাহিরেও তোমরা অন্য বই ঘেটে, সহায়ক বিভিন্ন বই ঘেটে এই টাইপের অঙ্কগুলো একটু অনুশীলনের চেষ্টা করবে। আশা করা যায় তোমরা আধুনিক পদার্থবিজ্ঞান সম্পর্কে আগ্রহী হবে এবং পরীক্ষা অবশ্যই ভালো ফলাফল করবে, পাশাপাশি পদার্থবিজ্ঞানও শিখবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।